আপনি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কখনোই যেতে পারবেন না ডাক্তার। আপনি আপনি হেরে গেছেন। দয়া করে ছেড়ে দিন এবার আপনার স্ত্রীকে, মুক্ত করে দিন ওর আত্মা। আপনি যাকে আপনার স্ত্রী ভাবছেন তিনি শুধুই এক জীবন্ত শবদেহ। সে হেঁটে বেড়ায়, চলে বেড়ায়, কিন্তু সে নিষ্প্রাণ। সে আপনাকে ভালোবাসে না। ওই জীবন্ত মরার মধ্যে কোনো মানসিক আবেগ নেই। তার শুধু আছে বৈশাচিক খিদে, আর কিচ্ছু নেই। আমার তন্ত্রশক্তি হ্রাস পেলেও কিচ্ছু এসে যায় না আমার নিশিকান্ত সোম। আমি অন্য উপায় অবলম্বন করব, যেমন আজ করেছি তোকে বন্দি করে। আজ এই ক্ষণে তোর বলি দিয়ে আমি আমার আনুবিসের কাছ থেকে আরো এক মাস সময় নিয়ে নেব। আর আমার রমা তোকে চিবিয়ে খেয়ে ওর রাতের খিদে মেটাবে। আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আজ আপনারা শুনছেন সাহিত্যিক সুদেব ভট্টাচার্যের কলমে ক্ষুধা। আজকের পর্বটি আমরা নিয়েছি অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত লেখকের অলৌকিক ত্রয়োদশ বইটির ক্ষুধার অসীম জ্বালা শীর্ষক গল্পটি থেকে। সুদেব ভট্টাচার্য জন্ম 1992 সালে কলকাতা শহরে, পেশায় প্রযুক্তিবিদ। সুদেবের লেখা গল্প, কবিতা দেশ, আনন্দবাজার পত্রিকা সহ একাধিক প্রথম সারির পত্রপত্রিকায় একসময় নিয়মিত প্রকাশিত হয়েছে। লেখকের প্রথম বই বেহেশত দোজখের মাঝখানে। খামখেয়ালি সুদেব তারপরেই লেখালেখি থেকে এক প্রকার সন্ন্যাস নিয়েছিলেন। আজ প্রায় 5 বছর পর আমাদের সঙ্গে তিনি নতুনভাবে কাজ করতে রাজি হয়েছেন। লেখককে আমাদের তরফ থেকে এই প্রয়াসে পাশে থাকার জন্য জানাই অশেষ কৃতজ্ঞতা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প ক্ষুধা। ব্যাপারটা প্রথম আন্দাজ করেছিলেন নিশিকান্ত বাবুই। নিশিকান্ত সোম এ পাড়ার অন্যতম পুরনো বাসিন্দাদের মধ্যে একজন। নিশিকান্ত বাবু তার যৌবনকালে তন্ত্রে বেশ অনেকটাই হাত পাকিয়েছিলেন, কিন্তু তারপর সংসার, চাকরি ইত্যাদি হবার পর ওসব নিয়ে চর্চা একেবারে ছেড়েই দিয়েছিলেন বলা যায়। তবে হাতে কলমে চর্চা না থাকলেও আগ্রহটা 16 আনায় রয়েই গিয়েছিল। তাই নিয়মিত ঘরের পুজো আচ্চা, সকালের মন্ত্রপাঠ, পুজোর নানান বই ঘাঁটা এগুলো নিজের মতোই চালাচ্ছিলেন। কিন্তু ইদানিং এক অদ্ভুত ঘটনা ঘটছে তার সঙ্গে। সত্যি বলতে প্রথম 2 দিন ব্যাপারটা তিনি ধরতে পারেননি ঠিক, কিন্তু তৃতীয় দিনের দিন একই জিনিসের পুনরাবৃত্তি হতেই খটকা লাগে তার। বড় রাস্তাটা কর্পোরেশন থেকে খোঁড়া হচ্ছে ইলেকট্রিক লাইনের কাজের জন্য। অতএব এখন বাজার সেরে ঘুর পথে বাড়ি ফিরতে হয় তাকে। এই গত সপ্তাহেই তো সকালের বাজার সেরে বাড়ি ফেরার পথে কালভার্টটার সামনে ঠিক ডান দিকের রাস্তাটা নিতেই তার শরীরটা কেমন হঠাৎ আনচান করে ওঠে। নিশিকান্ত বাবু ভেবেছিলেন বোধহয় সুগার লেভেল ফল করেছে। তিনি সঙ্গে সঙ্গে বাচ্চুর চায়ের দোকান থেকে 1 খাবলা চিনি নিয়ে মুখে দিয়েছিলেন। তারপর গলায় অল্প জল ঢেলে বাড়ির দিকে আবার হাঁটা শুরু করেছিলেন।
সরকারি আবাসনটা পেরোতেই তার একটু একটু সুস্থ বোধ হচ্ছিল, কিন্তু এটা একদিনের অভিজ্ঞতা নয়। এর পরের দিনও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়। ঠিক কালভার্টটা পেরোতেই তার শরীরে এক অদ্ভুত শিহরণ। কিছুক্ষণ পরে আবার ঠিকও হয়ে যায়, কিন্তু দিনের অন্য কোনো সময় বা অন্য কোনো স্থানে তার কোনো অসুবিধা হয় না। জয়ন্তর ওষুধ দোকানে তিনি প্রেশার আর সুগার দুটোই চেক করিয়ে নিলেন। রিপোর্ট অনুযায়ী সবকিছুই নর্মাল, কিন্তু 3 দিন পর পর একই ঘটনা ঘটার পরে টনক নড়ে নিশিকান্ত বাবুর। সাধারণ কোনো ব্যাখ্যা না পেয়ে তার মন বেশ বিক্ষিপ্ত হয়ে পড়ে। একে তো তিনি বিশ্বাসী মানুষ, তার উপর তন্ত্র সাধনা করেছেন এককালে। অতএব বেশ কিছু পুরনো বইটই ঘেঁটে যেটুকু আন্দাজ করতে পারলেন তা হলো এই যে ওই কালভার্টটার আশেপাশে নিশ্চয়ই এমন কোনো কিছুর উৎস রয়েছে যা তাকে অস্থির করে তোলে প্রতিদিন। কিন্তু সেটা কি? পরের দিন নিশিকান্তবাবু বাচ্চুর চায়ের দোকানে গিয়ে বসলেন। এখনো বেশ হাঁপাচ্ছে। একখানা লেবু চা বলে তিনি বাচ্চুকে জিজ্ঞেস করলেন, আরে বাচ্চু, ওই কালভার্টের পাশে যে বাড়িটা রয়েছে ওটায় কেউ থাকে না আজকাল নাকি? অনেক দিন এই পথে যাতায়াত নেই তো, তাই জিজ্ঞেস করছি আর কি। গ্লাসে চামচ দিয়ে চিনি ঘাঁটতে ঘাঁটতেই বাচ্চু বলল, থাকবে না কেন? ও তো মন মতো ডাক্তারের বাড়ি, খুব নামি ইএনটি ডাক্তার, জানেন না? নিশিকান্তর এখনো অবধি কান, নাক বা গলার কোনোটাই সমস্যা কোনোদিন হয়নি। এইসব ব্যাপারে একটু কমই ওয়াকিবহাল, কিন্তু বাচ্চুর মুখে নামটা শুনে তারও কেমন শোনা শোনা ঠেকলো যেন। ও, এই ব্যাপার, বুঝলাম। নিশিকান্ত চায়ে চুমুক দেন। কেন, আপনি দেখাবেন নাকি? তবে আজকাল কিন্তু ডাক্তারবাবু বেশি রোগী দেখেন না, ওই সকালের দিকে হাতে গোনা 10 বা 20 জন, তার বেশি না। আজকাল তো নাকি মনোযোগ দিয়েও দেখেন না তেমন, তবু যা নাম ছিল এককালে তাই ভাঙিয়ে চলছে আর কি। জিজ্ঞেস করলেন, কেন আজকাল আর বেশি রুগী দেখেন না কেন? বয়স হয়েছে বুঝি নাকি? বাচ্চু হেসে উত্তর দেয়, ধুর দাদা, কি যে বলেন, ডাক্তার তো ছোকরা, 40 হতে এখনো খানিক দেরি আছে। ও বা, তাহলে উনি কি অসুস্থ নাকি? না না, আসলে ওর স্ত্রী অসুস্থ ছিলেন কয়েক মাস ধরে। মাস 3 আগে একদিন তো প্রায় যায় যায় দশা। আমার দোকানের সামনে দিয়েই তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল সেদিন। শুনেছি দুরারোগ্য ব্যাধি। তারপর থেকেই ডাক্তার কেমন একটু। ও আচ্ছা আচ্ছা, তা ওনার স্ত্রী এখন কেমন আছেন? তা বলতে পারবো না দাদা। আগে তো রাস্তাঘাটে তাও বেরোতে দেখতাম, দোকানে বাজারে আসতেন, এখন তো আর দেখাই যায় না। প্রায় 2 মাস ধরে ওকে আর বাইরে বেরোতে দেখিনি। নিশিকান্তবাবুর মুখ সামান্য গম্ভীর হয়ে এলো। ওর মন বলছে এই বাড়িতেই কিছু একটা রহস্য আছে। তিনি লক্ষ্য করেছেন ঠিক কালভার্টটা ছাড়িয়ে ওই বাড়িটার কাছে এলেই নিশিকান্তর শরীরে এমন অদ্ভুত সব অনুভূতি তৈরি হয় যা বহুকাল আগে হতো তার সেই তান্ত্রিক জীবনে। অনেক বছর আগে একবার অমাবস্যার রাতে শ্মশানের চিতার সামনে বসে নিশিকান্ত এরকমই কিছু তরঙ্গ অনুভব করেছিলেন তার চারপাশে। সারা শরীরটা কাঁটা দিয়ে উঠেছিল তার। নিশিকান্তর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ দেখে তার গুরু হেসে বলেছিলেন, ভয় পাস না, আসলে ওরা আমাদের খুব কাছেই ঘোরাফেরা করছে, তবে তুই চিন্তা করিস না, ওরা এখন তোর কিচ্ছু করতে পারবে না। সেদিন গভীর রাতে বাড়ির লোক সব ঘুমিয়ে পড়লে নিশিকান্ত
খাটের তলা থেকে টেনে বের করলেন বহুদিনের পুরনো একখানা লোহার তরঙ্গ। লাল কাপড়ে এখনো বাঁধা রয়েছে সেটি। রাজ্যের ধুলো এসে জমা হয়েছে সেটার উপরে। কতদিন এটার দিকে ফিরেও তাকাননি তিনি। বহু কষ্টে জং ধরা তালাটা খুলতেই সবার আগে চোখে পড়ল হলদে হয়ে আসা মাথার খুলিটা। তার পাশে একটা ছোট কোষ্ঠী পাথরের কালী মূর্তি, একটা রূপোর খাঁড়া, 3-4টে তামার পয়সা আর একটা রুদ্রাক্ষের মালা। নিশিকান্তর একসময় এইসব নিয়ে নিত্য চর্চা ছিল। তিনি সেই মালাটি তুলে গলায় পরে নিলেন। তারপর কালী মূর্তিটাকে কপালে ঠেকিয়ে প্রণাম করলেন ভক্তি ভরে। মাটিতে আসন পেতে মেঝের উপর জল দিয়ে একটি ত্রিভুজ এঁকে তার মধ্যে রূপোর খাঁড়াটি রাখলেন। ডান হাতে ত্রিভুজটি ছুঁয়ে পদ্মাসনে বসে অন্য হাতে রুদ্রাক্ষের মালাটি নিয়ে তিনি কোন একটা মন্ত্র জপ করতে লাগলেন। काली महाकाली काली के पापहारिणी देवी नारायणी नमोस्तुते महिषाग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुरोगय विजयं देहि देवी नमःस्तुते एष पुष्पांजलि श्रीमद दक्षिणा कालिकायै नमो नमः ओम शवारूढं महाभीमं घोरतं যখন ভোর হয়ে এলো তখন সেই সব কিছু আবারও নিজের জায়গা মতো রেখে দিয়ে তিনি তরঙ্গটায় তালা দিয়ে দিলেন। কেবলমাত্র রুদ্রাক্ষের মালাটি তিনি পরেই রইলেন। এটি আপাতত তার সুরক্ষা কবচ। আসরে নামার আগে এইসব ধ্যান, জপ ইত্যাদি আসলে নিজেকে সুরক্ষিত রাখার আয়োজন মাত্র। কারণ তার মন বলছে বাড়িটার মধ্যে অশুভ কিছুর আনাগোনা নিশ্চয়ই রয়েছে, এবং এইসব অদৃশ্য তরঙ্গ তাকে যেন বেশি রকমভাবেই আষ্টে পৃষ্ঠে বাঁধতে চায় কোনো এক অজানা কারণে। হয়তো তার মধ্যে তন্ত্রশক্তি এখনো কিছু অবশিষ্ট রয়ে গেছে বলেই তিনি এগুলো বেশি বেশি করে টের পান। আর তা না হলে এত লোক থাকতে শুধু তারই একমাত্র শরীর খারাপ হয় সে বাড়ির কাছ দিয়ে যাতায়াত করার সময়। সকাল হতেই নিশিকান্ত বেরিয়ে পড়লেন রাস্তায়। হাঁটতে হাঁটতে ডাক্তার মনমথুর বাড়ির সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তিনি। বাইরে উঠোনে একটা পেয়ারা গাছের লিকলিকে ডালগুলো হাওয়ায় সামান্য দুলছে। রাস্তায় লোক যাতায়াত এখনো তেমন শুরু হয়নি। কিছুক্ষণ এলোমেলো পায়চারির পর তিনি অবশেষে বাড়ির ভেতরে ঢুকলেন। ডাক্তারবাবু আছেন নাকি? নিশিকান্তর গলার আওয়াজ পেয়ে কিনা ঠিক বোঝা গেল না, দোতলার বারান্দায় এক মহিলা এসে দাঁড়ালেন। অত্যন্ত রুগ্ন তার চেহারা। চোখ দুটির নিচে কত যুগের কালি এসে জমা হয়ে সে দুটি কোটরের ভেতরেই ঢুকে গিয়েছে প্রায়। গায়ের রঙও ফ্যাকাশে, অ্যানিমিয়া রোগীর মতো দেখাচ্ছে তাকে। এই কি তাহলে ডাক্তারের অসুস্থ স্ত্রী? তার কোলের ওপরে একটি বিড়াল ঘুমোচ্ছে। ভদ্রমহিলা বিড়ালটির গায়ে হাত বুলোতে বুলোতে কোনো উত্তর না দিয়েই আবারও ঘরের ভেতর চলে গেলেন। একটু পরেই হাওয়াই চটি পায়ে নিচে নেমে এলেন এক ভদ্রলোক। ইনি ডাক্তার মনমথ গাঙ্গুলি। ওর পায়ে পায়েও দুটি বিড়াল এসে হাজির। তারপর দরজা খোলা পেয়ে ওরা বাগানের দিকে চলে গেল। হ্যাঁ বলুন, আমি ডাক্তার গাঙ্গুলি। কোনো দরকার আছে? আসলে আমার কানে শুনতে একটু সমস্যা হচ্ছিল, তাই একটু দেখাতে এসেছিলাম। ডাক্তার মনমথ বললেন, কিন্তু এত সকালে? মানে আমি তো রুগী দেখি সকাল 10টার পর থেকে। আপনি তারপর আসুন প্লিজ। নিশিকান্ত নাছোড় বান্দা লোক। তিনি বললেন, ডাক্তারবাবু, খুবই এমার্জেন্সি কারণে এসছি, আপনার কাছেই আসতে হয়েছে। কানের ব্যথার চোটে ঘুমোতে পারিনি সারা রাত।
একটু বোঝার চেষ্টা করুন। আর মাথাও ঘুরছে বেদম, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। ডাক্তারবাবু, ভার্টিগো অ্যাটাকের মতো হচ্ছে খালি, তাই নিরুপায় হয়ে এত সকালে ছুটে এসেছি। একবার যদি। মনমতো মিনিট দুয়েক কিছু ভাবলেন, তারপর বললেন, আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি আসছি উপর থেকে। প্রায় 5 মিনিটের পর ডাক্তার নিচে নামলেন। নিশিকান্ত লক্ষ্য করছিল পাঁচিলের ওপরে দুটো বিড়াল ঘাড় বেঁকিয়ে তার দিকেই তাকিয়ে আছে। এই বাড়িতে আরো কত বিড়াল আছে কে জানে। ডাক্তারের পিছু পিছু নিশিকান্ত তার চেম্বারের ঘরে গিয়ে ঢুকলেন। জানলা দরজা সব বন্ধ থাকায় সকালবেলাতেও ঘরের মধ্যে জমাট অন্ধকার। ডাক্তার আলো জ্বালিয়ে নিল ঘরের। তখনই ঘরের সম্পূর্ণ ছবিটা পরিষ্কার হয়ে এলো নিশিকান্তর কাছে। চারিদিকে ছড়ানো ছেটানো অগোছালো জিনিসপত্র, ঝুল কালি ভরা দেওয়াল, আর তাকগুলোর নিচে নিচে একেবারে মাকড়সার জাল ভরে গিয়েছে। ঘরের চারিদিকে কেমন একটা ড্যাম্প ভাব, আর তার সঙ্গে এক অদ্ভুত বিড়ালের গায়ের গন্ধ। এমন অপরিষ্কার বাড়ি কোনো ডাক্তারের হতে পারে নিশিকান্ত তার ধারণারও বাইরে। আপনাকে একটু শুয়ে পড়তে হবে ওই খাটে। কানের ভেতরে দেখার যন্ত্রটা পরিষ্কার করতে করতেই বললেন ডাক্তার মনমতো। নিশিকান্ত শুতে গিয়ে টের পেলেন ময়লা চাদরের ওপর অজস্র বিড়ালের লোম পড়ে রয়েছে। গা খিনখিনিয়ে উঠল তার। এই বাড়ির সর্বত্র এত বিড়াল কেন? ডাক্তার কানের ভেতর পরীক্ষা করে জিভ ও চোখে আলো ফেলে তেমন কিছুই বুঝলেন না। তিনি বললেন, আমি তো তেমন কিছু আন্দাজ করতে পারছি না। আপনি এক কাজ করুন, আমি কিছু টেস্ট দিচ্ছি, এগুলো করে আনুন, আর একটা ভিটামিনের ওষুধ দিচ্ছি। এটাই আপাতত 7 দিন চলুক। প্যাড থেকে ছিঁড়ে কাগজটা নিশিকান্ত বাবুর হাতে তুলে দিলেন ডাক্তার। নিশিকান্ত ফি মিটিয়ে বেরিয়ে আসতেই যাচ্ছিলেন, এমন সময় বারান্দার কাছে আবারও সে মহিলাকে দেখতে পেলেন। সে এখনো আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। তার পায়ের কাছে কুণ্ডলি পাকিয়ে শুয়ে রয়েছে দুটো বিড়াল, আর অন্য একটা তার সামনে ঘুরঘুর করে চলেছে। নিশিকান্ত ইচ্ছে করে কথা শুরু করার জন্য বললেন, একটু খাওয়ার জল পাওয়া যাবে? মহিলা এবার তার দিকে ফিরে তাকালো। কেন যেন সে চাহনির তীক্ষ্ণতায় নিশিকান্ত সারা গা রিরি করে কেঁপে উঠল। তীব্র ঠান্ডা একটা অনুভূতি। মহিলার কিছুই বলল না। ডাক্তারবাবু মাঝখান থেকে তড়িঘড়ি করে বলে উঠলেন, কিছু মাইন্ড করবেন না, আমার স্ত্রী খুব অসুস্থ, উনি পারবেন না, আমি এনে দিচ্ছি, দাঁড়ান একটু। নিশিকান্ত দাঁড়িয়ে রইলেন। দুটো বিড়াল এখনো তার দিকে চেয়ে রয়েছে অদ্ভুতভাবে। মহিলাটি এখন তার নিজের পেটে ক্রমাগত হাত বোলাচ্ছেন, আর তার মুখের ওপর একটা কষ্টের ছাপ ফুটে উঠছে ধীরে ধীরে, কিন্তু কেন তা বোঝা যাচ্ছে না। ভদ্রমহিলার পেটেরই অসুখ নাকি? ওখানে কোনো ব্যথা বা যন্ত্রণা রয়েছে কি? নিশিকান্ত শরীরটা অকারণে ঘেমে ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার মাথাটা সত্যি কেমন যেন টাল খেয়ে উঠল। ডাক্তার তাকে এনে জলের গ্লাসটা দিতেই তিনি এক চুমুক জল খেয়ে সেখান থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলেন। কালভার্টটা পেরিয়ে বাছুর দোকানে এসে খানিকটা বসতে তার শরীরটা একটু সুস্থ বোধ হল। তার রুদ্রাক্ষের মালাটি যে যথেষ্ট শক্তিশালী নয় ওই ডাক্তারের বাড়ির অশুভ শক্তির সঙ্গে পাল্লা দেবার মতো, সেটা নিশিকান্ত সোমবার ফিরেই বুঝেছিলেন। কিন্তু ঘরে ফিরে তিনি আবিষ্কার করলেন কোনো অজ্ঞাত কারণে তার গলার কাছে রুদ্রাক্ষের মালাটা ছাপ পড়ে সেখানে সামান্য
পুড়ে যাবার মতো দাগ পড়ে গিয়েছে। সুতরাং মালার শক্তি বিফল হয়েছে, এতে কোনো সন্দেহই নেই। সেদিন ডাক্তারের স্ত্রীর তার প্রতি নীরস শূন্য দৃষ্টিপাতের সেই মুহূর্তেও তার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তাই এক মুহূর্ত সে আর দেরি না করে বেরিয়ে এসেছিল সেখান থেকে। নিশিকান্ত বুঝেছেন আরও শক্তি জড়ো করতে হবে তাকে, নিজেকে যোগ্য করে তুলতে হবে। বহুদিন পর এক প্রকার রোগ চেপে গেল নিশিকান্তর। ওই বাড়ির মধ্যে আসলে কি রয়েছে তা নিয়ে তার অসীম কৌতূহল তার যেন উত্তর উত্তর বৃদ্ধি পেতে লাগল। রোজ রোজ রোগী সেজে সেই বাড়িতে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। সুতরাং তার এমন কোনো লোক চাই যে তাকে বাড়ির ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবে, যে ওই বাড়িতে গিয়েছে বহুবার, এমন মানুষকেই তার দরকার। হঠাৎ তার মাথায় এলো মনমথ গাঙ্গুলির পুরনো পেশেন্টদের জিজ্ঞাসা করলে এ ব্যাপারে হয়তো অনেক কিছু জানা যেতে পারে। ডাক্তার হিসেবে তো তার নাম ডাক মন্দ নয়, পাড়ার কয়েকজনকে লাগিয়ে দিলে ডাক্তারের পুরনো পেশেন্টদের সন্ধান পাওয়া খুব একটা মুশকিল কাজ হবে না। বাচ্চুকে দিয়েই শুরু করা যাবে না হয়। চায়ের দোকানি হলেও নজরদারিতে সে বেশ পাকা লোক। সেই দিন বিকেলে নিশিকান্ত চায়ের দোকানে গিয়ে বেশ কয়েকজনের নাম লিখে নিয়ে এলো। বাচ্চু ছাড়াও দোকানে আড্ডা দিতে আসা পাড়ার বয়স্ক লোকেরাও আরও কিছু পেশেন্টদের সন্ধান দিল তাকে। 4-5টা নাম আর তার ঠিকানা পেয়ে নিশিকান্ত তাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করলেন। দক্ষিণ কলকাতার শহরতলিতে পলাশ বসুর বাড়িটা বেশ পুরনো। ঠিকানা খুঁজে পেতে বেশি সময় লাগলো না নিশিকান্তর। বিকেল পড়ে আসছে। এখানকার কাজ তাড়াতাড়ি মিটিয়ে বাড়ি ফিরতে পারলে হয়। এখন লিকার চায়ে চুমুক দিয়ে নিশিকান্ত জিজ্ঞেস করলেন, আপনার স্বামীর টনসিলের রোগ তার মানে পুরোপুরি সেরে গিয়েছিল? তার সামনে জড়সড় হয়ে বসে থাকা সদ্য বিধবা মহিলাটি বললেন, হ্যাঁ, টনসিল তো ডাক্তারবাবুই সারিয়েছিলেন, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। ঠিক কি হয়েছিল বলুন তো পলাশবাবুর? আমাকে সবটা একটু খুলে বলুন। মহিলা ধরা গলায় বলতে আরম্ভ করলেন, প্রথম গলায় খুব ব্যথা ছিল, কিছু খেতে পারতেন না। টনসিলে পুঁজ জমে পেকে গিয়েছিল। সবাই বলেছিল কেটে বাদ দিয়ে দিতে, কিন্তু ওর আবার অপারেশনে খুব ভয়। শেষে ডক্টর গাঙ্গুলির সন্ধান পেয়ে ওর কাছেই যাই। সত্যি বলতে ডাক্তারবাবুর 1 সপ্তাহের চিকিৎসাতেই পুরো সুস্থ হয়ে গেলেন উনি। কিন্তু তার 1 মাস পরেই অফিস ফেরতা পথে চলন্ত ট্রেন থেকে পড়েছেন। ব্যাস, স্পটেড। সুস্থ মানুষটা কিভাবে ট্রেন থেকে পড়ে গেল সেটাই আমরা কেউ বুঝতে পারছি না। উনি এমনিতে খুব সাবধানী মানুষ ছিলেন। আজ 20 বছর ধরে ডেইলি প্যাসেঞ্জারি করছেন। ট্রেন থেকে পড়ে যাবার মানুষ তো উনি নন। কি জানি কি ছিল কপালে। নিশিকান্ত ঠিক এমনটাই আশা করেছিলেন। কাপটা টেবিলের উপর রেখে বললেন, আমি আসলে ভেবেছিলাম ডাক্তারের ভুল চিকিৎসার কারণেই হয়তো। যাই হোক, এই তথ্যটাই আমার দরকার ছিল। আপনাকে বিব্রত করার সত্যি ক্ষমা প্রার্থী আমি। আজ তাহলে উঠি। নিশিকান্ত উঠে পড়লেন। ভদ্রমহিলাও সৌজন্যসূচক নমস্কার জানিয়ে তাকে এগিয়ে দিলেন দরজা অবধি। বাড়ির গেট থেকে বেরিয়েই রোগীদের ঠিকানার তালিকাটা একবার মিলিয়ে দেখার জন্য ফতুয়ার পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করে আনলেন নিশিকান্ত। এটাই ছিল তালিকাভুক্তির শেষ পেশেন্টের বাড়ি। আজ সারা দুপুর ধরে শহরের বেশ কয়েকটা বাড়িতে
হন্যে হয়ে ঘুরে বেরিয়েছেন তিনি। কিন্তু ডাক্তারের বাড়ি সম্পর্কিত যে তথ্য তিনি আসলে আশা করছিলেন তার হদিশ কোথাও পেলেন না। বরং দিনের শেষে এমন কিছু তথ্য তার হাতে এলো তাতে তিনি পুরোপুরি স্তম্ভিত। আপাত দৃষ্টিতে বিচ্ছিন্নভাবে তথ্যগুলি সাজালে তাতে কোনো অস্বাভাবিকতা নেই ঠিকই, কিন্তু প্রতিটা পেশেন্টের তথ্যগুলি এক জায়গায় জড়ো করলে এক ভয়ঙ্কর পরিস্থিতি জ্বলজ্বল করে ওঠে নিশিকান্তর চোখের সামনে। সুজিত সরকার, বনমালী সেন, পলাশ বসু এবং মিতালি নস্কর এরা প্রত্যেকেই মনমুথ গাঙ্গুলির শেষ 6 মাসের পেশেন্টদের মধ্যে অন্যতম 4 জন। এদের প্রত্যেকের রোগ সারিয়েও তুলেছিলেন ডাক্তার গাঙ্গুলি, তাই এদের বাড়ির লোকের কাছে ডাক্তার গাঙ্গুলির মতো ধন্বন্তরী চিকিৎসক খুব কমই আছেন শহরে। কিন্তু এই রোগীদের মধ্যে এখন আর কেউই বেঁচে নেই। রোগ থেকে সুস্থ হবার মাস 4 মধ্যেই এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কারণে মারা যান। মৃত্যুর কারণ, স্থান, কাল, পাত্র সমস্ত কিছু ভিন্ন হলেও আশ্চর্যজনকভাবে এদের প্রত্যেকের মৃত্যু হয় কোনো না কোনো অপঘাতের ফলে। এদের মধ্যে একজন বাসের চাকার তলায় পিষে গিয়ে, একজন উঁচু জায়গা থেকে পড়ে, একজন জলে ডুবে গিয়ে, আর একজন চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যান। নিশিকান্ত শিউরে ওঠেন ভয়। তুকতাক, বান মারা, ভুডু শাস্ত্র এই নিয়ে তার চর্চা এককালে ভালোই ছিল। সুতরাং তিনি জানেন এই প্রত্যেকটি অপমৃত্যুই স্রেফ সমাপতন নয়, আসলে প্রতিটি ঘটনায় একটা সূক্ষ্ম সুতোয় বাঁধা রয়েছে। রাস্তার মধ্যে এসব ভাবতে ভাবতেই তন্ময় হয়ে পড়েছিলেন নিশিকান্ত বাবু। তিনি লক্ষ্যই করেননি আচমকা ফুটপাতের ওপরে একটি লাইনচ্যুত ট্রাম উঠে এসেছে তার পিছনে। হঠাৎ রাস্তা পার হবার কথা মনে হতে তিনি ফুটপাত থেকে নামতেই তার কান ঘেঁষে বিকট শব্দ করে বেরিয়ে গেল বিশাল সেই ট্রামটি। একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটে গেল নিমেষের মধ্যে। নিশিকান্ত মুখ থুবড়ে পড়ে গেলেন রাস্তার উপরে। 1 সেকেন্ডের এদিক ওদিক হলেই আজ কাটা পড়তেন নিশিকান্ত। হাঁটুতে আর কাঁধে চোট পেলেও প্রাণে বেঁচে গেছেন। ভ্যাবা চাকা খেয়ে নিশিকান্ত সঙ্গে সঙ্গে তার গলার রুদ্রাক্ষটা চেপে ধরলেন 2 হাত দিয়ে। হয়তো মা তারার কৃপাতেই এখনো কিছু শক্তি এতে নিশ্চয়ই রয়ে গিয়েছে, না হলে আজই অপমৃত্যুর হাত থেকে কোনো মতেই তার বাঁচার কথা নয়। বাড়ি ফিরে এসে তিনি কারোর সঙ্গে একটিও কথা বললেন না। স্নান সেরে একলা একটা অন্ধকার ঘরে নিজেকে বন্দি করে রাখলেন। সারা রাত ধরে তার কোষ্ঠী পাথরের কালী মূর্তির সামনে মৌন হয়ে ধ্যান করতে লাগলেন। আজকে সন্ধ্যের ঘটনাটাও তার মতে কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। নিশিকান্তকে তার হারিয়ে যাওয়া তান্ত্রিক শক্তি বাড়াতেই হবে। তিনি সে রুদ্রাক্ষের মালাটা হাতে তুলে নিলেন। তারপর সারা রাত ধরে ইষ্ট নাম জপ করতে লাগলেন। আগামীকাল তিনি যাবেন ডাক্তার গাঙ্গুলির বাড়িতে। একটা কিছু ব্যবস্থা তাকে করতেই হবে। সন্ধ্যের কাজ সেরে প্রতিদিনের মতোই ডাক্তার মানসিকভাবে প্রস্তুত হলেন। বাড়ির সমস্ত জানালা দরজা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরের কোনো শব্দ বাইরে যাওয়া চলবে না, কোনো গন্ধও না। স্নান সেরে বিবস্ত্র শরীরে
তিনি একতলার পরিত্যক্ত তালাবন্ধ ঘরটার দিকে এগিয়ে গেলেন নিশ্চুপে। মানসিক ও শারীরিকভাবে তার ভীষণ ভীষণ দুর্বল মনে হচ্ছে নিজেকে আজ। গতকাল তার তন্ত্রের ক্রিয়া বিফল হয়েছে। মানুষটা বেঁচে গিয়েছে কোনো কারণে। তার নিক্ষিপ্ত বাণ তাকেই এসে বিদ্ধ করেছে, আর সঙ্গে সঙ্গে গলগলিয়ে একদলা রক্ত বেরিয়ে এসেছিল ডাক্তারের মুখের ভেতর থেকে। এক ধাক্কায় অনেকটা শক্তি হারিয়েছেন তিনি। তারই পরিণাম। আজ তার শরীর তাই অত্যন্ত দুর্বল। গত 6 মাস ধরে তিনি গোপনে এবং অতি নিষ্ঠার সঙ্গে চালিয়ে যাচ্ছেন তার এই অভিনব তন্ত্র সাধনা এবং গুজ্জ ক্রিয়াকর্ম। কিন্তু আজ তিনি ক্লান্ত। এই খেলার শেষ যে কোথায় তা তিনি নিজেও জানেন না। ঘরে ঢোকার মুহূর্তেই তিনি দেখলেন বেড়াল কোলে দাঁড়িয়ে আছে রমা। তার চোখ দুটো যেন আরো কঠোরাগত। রমা কথা বলতে পারে না, আর শুধু পেটে হাত বুলিয়ে অদ্ভুত সব শব্দ করে। তার চোখে মুখে যেন এক ভীষণ কষ্টের ছাপ। ডাক্তার বুঝলেন তার আবার খিদে পেয়েছে। বিরক্ত হয়ে ডাক্তার ফ্রিজ খুলে একটি গামলা ভরা মাংস বের করে আনলেন। কাঁচা মাংস। একটি গোটা পাঁঠাকে জবাই করে রেখে দেওয়া হয়েছিল। গামলাটা রমার সামনে রাখতেই তার অন্ধকার চোখ দুটো যেন লোভে জল জল করে উঠল। গামলার উপর হামলে পড়ে রমা খেতে শুরু করলো সে মাংস। বাকি অন্য কোনো দিকেই তার ভ্রুক্ষেপ নেই আর। ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর সে গোপন ঘরের তালা খুলে সে অন্ধকারে প্রবেশ করলেন। এমন সময় দরজায় একটা কড়া নাড়ার শব্দ হলো। চমকে উঠলেন ডাক্তার। এই অসময়ে কে আসতে পারে? তার ক্রিয়াকর্মে ব্যাঘাত পড়েছে। রাত 9টা প্রায় বেজে গিয়েছে। এই সময় তার বাড়িতে সাধারণত কেউ আসে না। জানলার খিড়কিটা সামান্য ফাঁক করে তিনি উঁকি মেরে দেখলেন সদর দরজাতে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। কিন্তু অতি সাবধানতা অবলম্বন করেও কোনো লাভ হলো না। লোকটার চোখের দৃষ্টিও এসে খিড়কির ওপরেই পড়েছে। ডাক্তারের সাথে চোখাচোখি হতেই ঈষৎ হাসলেন তিনি। ডাক্তার দ্রুত খিড়কির ঝাঁপ বন্ধ করে দিলেন। সর্বনাশ! লোকটাকে যে ভীষণ চেনা চেনা মনে হলো তার। 2 দিন আগে কান্না গলা কি যেন চেক করাতে এসেছিলেন। হ্যাঁ, সেই লোকটাই তো। কাল এনাকেই টার্গেট করেছিলেন ডাক্তার, কিন্তু কিভাবে যে বেঁচে গেল লোকটা কিন্তু বেশ সন্দেহজনক। রমার এখনো খাওয়া শেষ হয়নি। সে গোগ্রাসে গিলে চলেছে সেই কাঁচা মাংস। ডাক্তার প্রথমে ভাবলেন তিনি দরজা খুলবেন না, চুপ করেই বসে রইলেন নিজের ঘরে। কিন্তু পরক্ষণেই দরজায় আবারও কলিং বেলের শব্দ শুনে উঠে দাঁড়ালেন তিনি। লোকটা তাকে দেখে ফেলেছে। এভাবে গা ঢাকা দিয়ে থাকা যাবে না। তাড়াতাড়ি গায়ে একটি গাউন জড়িয়ে নিলেন তিনি। তারপর দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলতেই নিশিকান্ত বাবু সামান্য হেসে তাকে বললেন, ডাক্তারবাবু, একটা এমার্জেন্সি কারণে এসেছি এখন রাতে। আপনি যদি কথা শেষ করতে পারেন না নিশিকান্ত।
কোথা থেকে একটা ভারী ঠান্ডা জিনিস ছুটে এসে তার কপালে সজোরে আঘাত করে। ডাক্তার গাঙ্গুলি একটা লোহার রড দিয়ে তার মাথায় আচমকা মেরেছেন। তার হাত দুটি পিছনে লুকোনো ছিল বলেই নিশিকান্ত ভাবতেও পারেননি ডাক্তার তাকে আঘাত করার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। যন্ত্রণায় চোখে অন্ধকার দেখেন নিশিকান্ত। তিনি নিস্তেজ হয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। ডাক্তার তার হাতের রডটা ছুঁড়ে ফেলে দিলেন দূরে উঠোনের ঠিক মাঝখানে। তারপর নিশিকান্তের নাকের কাছে হাত নিয়ে আশ্বস্ত হলেন তিনি। নিঃশ্বাস এখনো পড়ছে। ভালোই হলো। এই আঘাতে মরে গেলে তার বিশেষ কোনো লাভ হতো না। তান্ত্রিক শক্তি প্রয়োগ করে এনাকে মারতে হবে, তবেই আনুবিস খুশি হবেন। আর তারপর আরো 1 মাসের মতো সময় হাতে পাবেন ডাক্তার। দরজা জানালা সব আগের মতোই বন্ধ করে দিয়ে নিশিকান্তর অচৈতন্য দেহটা টানতে টানতে তিনি নিয়ে আসলেন সেই পরিত্যক্ত ঘরটায়। রমা ততক্ষণে খাওয়া শেষ করে রক্তমাখা মুখে চেয়ে আছে তাদের দিকে। একটা বিড়াল ম্যাও ম্যাও করতে করতে তার কোলে উঠে এলো। সেটিকে আদর করতে করতে ডাক্তারের পিছু নিল। ঘরটার অন্ধকারের মধ্যে ওরা 3 জনেই হারিয়ে গেল এক সময়। নিশিকান্ত যখন চোখ মেললেন তখন তার মাথার কাছে এক অত্যন্ত তীব্র যন্ত্রণা টের পেলেন। সরু ধারায় কানের পাশ দিয়ে এখনো রক্ত গড়িয়ে পড়েছে। একটি চেয়ারের ওপরে তাকে বসিয়ে রাখা হয়েছে। নিশিকান্তর চোখে অন্ধকার সয়ে এলে তিনি দেখলেন একটি প্রকাণ্ড মরুভূমির এক কোণে তিনি পড়ে রয়েছেন। চতুর্দিকে শুধু বালি আর বালি, আর তার ঠিক সামনেই একটি বিশাল ত্রিভুজের মতো সাদা পাহাড় দাঁড়িয়ে। না, ঠিক পাহাড় নয়, পিরামিড। পিরামিডের ওপরে একটি জোরালো লাল আলো এসে পড়েছে, আর তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে এক কৃষ্ণ বর্ণের অদ্ভুত প্রাণী। তার মুখটা শিয়ালের মতো, আর বাকি অংশটা মানুষের দেহের মতোই। মৃত্যুর দেবতা আনুবিস। চমকে ওঠেন নিশিকান্ত বাবু। কিন্তু আনুবিসের মূর্তি এখানে কিভাবে এলো, আর তাকে শিকল দিয়ে বা বেঁধে রাখা হয়েছে কেন? নিশিকান্ত বাবুর মাথা ঝিমঝিম করতে লাগলো। তিনি কি বেঁচে আছেন নাকি স্বপ্ন দেখছেন? এ কোথায় এসে পড়লেন তিনি? আর একটু ভালো করে চোখ বুলিয়ে চারিদিক দেখে নিয়ে তিনি বুঝতে পারলেন এটা কোনো মরুভূমি নয়, একটা ঘর। আর তাকেই মরুভূমি, পিরামিড ইত্যাদি দিয়ে সাজিয়ে একেবারে মিশর সভ্যতার রূপ দেয়া হয়েছে মাত্র। ঘরের দরজার চৌকাঠের কাছে এখনো পায়চারি করছে কতগুলি বিড়াল। তারা ভয়ে যেন এই ঘরে ঢুকছে না। এমন সময় অন্ধকার থেকে বেরিয়ে এলেন ডাক্তার মনমথ। তিনি এখন সম্পূর্ণ নগ্ন। তার হাতে একটি ফেরাউদের রাজদণ্ড জাতীয় কিছু রয়েছে। তার কপালে একটি লাল রঙের তারাও এঁকেছেন তিনি। এখন আর তাকে শান্ত সৌম্য ডাক্তার বলে মনে হচ্ছে না, এক বর্বর আদিম পিশাচ বলে মনে হচ্ছে। নিশিকান্ত বিস্মিত হয়ে দেখলেন তার স্ত্রীও তার পেছনেই দাঁড়িয়ে। পেটে হাত বোলাতে বোলাতে সেও এগিয়ে আসছে তারই দিকে। রমা এক ঘ্যার ঘ্যারে পাশবিক গোয়ানির শব্দ করছে তার মুখ থেকে। আজ তার চোখে নির্লিপ্তি নেই, তার জায়গায় ফুটে উঠেছে এক বিভৎস নৃশংসতা। কালো গহ্বরের মতো চোখ দুটোতে এখন অসীম খিদে দেখতে পাচ্ছেন নিশিকান্ত। কিন্তু তার পায়েও পরানো রয়েছে শেকল। কিন্তু এসবের মানে কি? কিছুই বুঝতে পারছেন না নিশিকান্ত।
ডাক্তার মনমথ এগিয়ে এসে ঠান্ডা গলায় বললেন, ভালোবাসা কাকে বলে জানেন নিশিকান্ত বাবু? ভালোবাসা? নিশিকান্ত উত্তর দিলেন, আপনারা কি চান? এসব কি তামাশা চলছে? তামাশা তো অনেকদিন ধরেই চলছে নিশিকান্ত বাবু, কিন্তু আপনি এসে নাকটা গলিয়ে খুব ভুল করে ফেলেছেন। তাই তো আজ আমরা এই সাধন ভূমিতে, আর আপনিও নিমন্ত্রিত অতিথি। আমি আপনার তামাশা দেখতে ইচ্ছুক নই। দরজাটা খুলুন, আমি আমি বাড়ি যাব। ডাক্তার আরো কাছে এগিয়ে এসে তাকে বললেন, আহা হা হা হা, সে কি এত তাড়া কিসের? গল্পটাই তো শুনলেন না পুরো, এখনই চলে যাবেন? আপনি তন্ত্রের অপপ্রয়োগ করে কেন নিরীহ মানুষদের হত্যা করেন? আপনি জানেন আপনি কি করছেন? কেন করছেন এই নৃশংস কাজ? ওই যে প্রথমেই বললাম না, ভালোবাসা। ভালোবাসার জন্য আপনি কত দূর যেতে পারেন নিশিকান্ত বাবু? মানে এইসব বলছেন আপনি? ঠিকই বলছি। আসলে রমাকে আমি খুব ভালোবাসতাম জানেন, এখনো বাসি। তাই তো ওকে ছেড়ে দিতে পারি না। প্রেম করে আমাদের বিয়ে, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম জানেন। কিন্তু বিয়ের 1 বছর পরেই তো ওর পেটের ক্যান্সার ধরা পড়লো। কিছুই খেতে পারতো না, খেলেই রক্ত বমি হয়ে যেত। অথচ খুব খিদে পেত ওর জানেন, আমাকে জড়িয়ে ধরে কাঁদতো। আমি অসহায়, ডাক্তার হয়েও কিছু করতে পারিনি। তারপর একদিন আমারই চোখের সামনে তিলে তিলে না খেয়ে শুকিয়ে মারা গেল। সারাটা শরীর ওর হলুদ হয়ে গিয়েছিল, চোখের জায়গায় 2টো কালো গর্ত। কিন্তু এরকম তো কথা ছিল না নিশিকান্ত বাবু। আমাকে ছেড়েও কিভাবে যেতে পারে আপনি বলুন? এটা কি কথা ছিল? শিউরে উঠলেন নিশিকান্ত বাবু। একটা ঠান্ডা হাওয়ার স্রোত যেন তার সমস্ত শরীর জুড়ে তীব্র ঝাঁকুনি দিয়ে চলে যায়। নিশিকান্ত বাবু যেন এই প্রথম মৃত্যুর গন্ধ টের পেলেন। তাহলে তাহলে ডাক্তারের পেছনে যে কঙ্কালসার মহিলা এগিয়ে আসছে পাশবিক শব্দ করতে করতে, সে কে? নিশিকান্ত বাবুর গায়ের প্রত্যেকটি রোম খাড়া হয়ে উঠল। ডাক্তার বিশ্রী হাসতে হাসতে বললেন, তাই তো আমি ওকে যেতে দিতে পারিনি। তন্ত্রের সাহায্যে আবার জাগিয়ে তুললাম ওকে। আমার দাদু ছিলেন বিখ্যাত ইতিহাসবিদ। মিশরের দেবদেবী নিয়ে তার অগাধ পড়াশোনা ছিল, এবং তারই সঙ্গে তিনি মিশরীয় জাদুবিদ্যা ও তন্ত্র আয়ত্ত করেছিলেন। তার কাছেই আমার হাতে খড়ি এই বিষয়ে। দাদু মারা যাবার পর ওই ঘরটা বন্ধই পড়ে থাকতো, কিন্তু রমা মারা যাবার পর আবার নতুন করে তালা খুলতে হলো আমাকে। দাদুর শেখানো তন্ত্রক্রিয়ায় আমি বশ করে ফেললাম মৃত্যুর দেবতা আনুবিসকে। ফিরিয়ে আনলাম আমার রমার আত্মা তার শরীরে। কিন্তু তার জন্য আমাকে কম মাসুল দিতে হয়নি। আনুবিসকে বন্দি করতে গিয়ে আমাকে তার কিছু শর্ত স্বীকার করে নিতে হয়। আমাকে প্রতিটা পূর্ণিমার রাত্রে একটি মানুষের আত্মা তার কাছে পৌঁছে দিতে হয়। তার বদলে তিনি আমাকে 1 মাসের জন্য আমার রমার আত্মাকে তার মৃত শবের ভেতরে রাখার অনুমতি দেন। আর মৃত শবের মধ্যে আত্মাকে জিইয়ে রাখতে হলে তাকে দিতে হবে রক্ত। তাই প্রতিদিন 2টো পশুর কাঁচা মাংস খেতে দিতে হয় রমাকে। এইভাবেই রমাকে রেখে দিয়েছে আমার কাছে, আর এইভাবেই সারা জীবন ও থাকবে আমার কাছে। এর জন্য আমাকে যদি 1000 লোক হত্যা করতে হয়, আমি তাও রাজি। কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে দৈব শক্তির অপপ্রয়োগে নিরীহ মানুষের হত্যা করলে আপনার নিজেরই তন্ত্র শক্তি বিনষ্ট হয়ে যাবে ডাক্তার। নিশিকান্তর কথায় ডাক্তার গাঙ্গুলি ক্রোধে পাগলের মতো একটা হিংস্র চিৎকার করে বলে উঠলেন, হ্যাঁ আমি জানি, তাই তো হচ্ছে। আমি বেশ বুঝতে পারছি আমার আগের মতো ক্ষমতা আর নেই। না হলে গতকাল তোর অপমৃত্যু কেউ ঠেকাতে পারতো না। নিশিকান্ত বললেন, আপনি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কখনোই যেতে পারবেন না ডাক্তার। আপনি হেরে গেছেন। দয়া করে ছেড়ে দিন এবার আপনার স্ত্রীকে।
মুক্ত করে দিন ওর আত্মা। আপনি যাকে আপনার স্ত্রী ভাবছেন তিনি শুধুই এক জীবন্ত শবদেহ। সে হেঁটে বেড়ায়, চলে বেড়ায়, কিন্তু সে নিষ্প্রাণ। সে আপনাকে ভালোবাসে না। ওই জীবন্ত মরার মধ্যে কোনো মানসিক আবেগ নেই। তার শুধু আছে বৈশাচিক খিদে, আর কিচ্ছু নেই। ডাক্তার রাগে লাল হয়ে উঠলেন। লালচে আলোর নিচে তার জিঘাংসাপূর্ণ নগ্ন দেহটা তার মৃত স্ত্রীর চেয়েও বেশি ভয়ানক, বেশি বীভৎস মনে হলো নিশিকান্তর। আমার তন্ত্রশক্তি হ্রাস পেলেও কিচ্ছু এসে যায় না আমার নিশিকান্ত সোম। আমি অন্য উপায় অবলম্বন করব, যেমন আজ করেছি তোকে বন্দি করে। আজ এই ক্ষণে তোর বলি দিয়ে আমি আমার আনুবিসের কাছ থেকে আরো এক মাস সময় নিয়ে নেব। আর আমার রমা তোকে চিবিয়ে খেয়ে ওর রাতের খিদে মেটাবে। রমার পায়ের শিকল খুলে দিলেন তিনি। রমার খিদে এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সে প্রচন্ড হিংস্রভাবে দ্রুত পায়ে এগিয়ে আসতে লাগলো নিশিকান্তর দিকে। কিন্তু নিশিকান্ত ভয় পাবার মানুষ নন। তিনি ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন নিজের পায়ে। রমা তার উপর ঝাঁপিয়ে পড়তেই তিনি তার রুদ্রাক্ষের মালাটি চেপে ধরে তার ইষ্টমন্ত্র স্মরণ করতে লাগলেন। আশ্চর্যজনকভাবে রুদ্রাক্ষের মালাটি দেখে রমা আচমকাই ভয় পেয়ে কেমন কুঁকড়ে গেল। সে ছিটকে গিয়ে পড়ল এক হাত দূরে। নিশিকান্তর কাছে ঘেঁষতে না পেরে ব্যর্থতায় রাগে পশুর মতো গর্জন করতে লাগলো সে। ডাক্তার এই অনভিপ্রেত কাণ্ডের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। নিশিকান্ত এটাই মোক্ষম সুযোগ বুঝতে পারলেন। পালাতে গেলেন তিনি, কিন্তু দরজার কাছাকাছি পৌঁছতেই ডাক্তার তার পথ আটকে দাঁড়ালেন। নিশিকান্ত তাকে সজোরে ধাক্কা মেরে বেরোতে চাইলেন, কিন্তু কিছুতেই পারলেন না। যুবক ডাক্তারের সঙ্গে গায়ের জোরে তিনি বেরিয়ে উঠবেন কি করে? ডাক্তার তাকে এক ধাক্কায় আবারও মাটিতে ফেলে দিলেন। তারপর তার উপর বসে নিশিকান্তর গলার টুটি চেপে ধরলেন। নিশিকান্ত যন্ত্রণায় আর্তনাদ করতে লাগলেন। তার শ্বাসনালী রোধ হয়ে আসছে, চোখে অন্ধকার দেখছেন তিনি। ঠিক এমন সময় ডাক্তার হঠাৎই প্রচন্ড এক যন্ত্রণায় ছটফট করে উঠলেন। নিশিকান্ত কিছু বোঝার আগেই দেখলেন ডাক্তারের পেছনে রমা এসে দাঁড়িয়েছে। নিশিকান্তর কাছে আসতে সে অক্ষম, তাই ক্ষুধার তাড়নায় এক কামড়ে এসে পিছন থেকে এসে ডাক্তারেরই গলার অর্ধেক মাংস খুবলে নিয়েছে। ডাক্তারের ছেঁড়া খোঁড়া কণ্ঠনালী থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। ডাক্তার সেই রক্তের স্রোতের মধ্যেই শুয়ে কাতরাতে লাগলেন। এই বিভৎস দৃশ্য দেখে নিশিকান্ত আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। প্রাণপণে ছুটে দরজা ঠেলে বাড়ির বাইরে চলে এলেন তিনি। ঘরের মধ্যে তখনও আবেগহীন এক জীবন্ত শব তার স্বামীর দেহের ওপর ঝুঁকে পড়ে তার মাংস খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে। এরই মধ্যে বিস্মিত নিশিকান্ত দেখলেন আনুবিসের মূর্তির গা থেকে প্রবল ঝনঝনে শব্দে শিকলটি খুলে মাটিতে পড়ে গেল। বেড়ালগুলো প্রচন্ড ডাকাডাকি শুরু করেছে। নিশিকান্ত দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে লাগলেন। দৌড়াতে দৌড়াতে কোনো মতে বাচ্চুর দোকানের কাছাকাছি এসে হাঁপ ছেড়ে বাঁচলেন। মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন তিনি। স্বয়ং মা তারা তাকে রক্ষা করেছে। ক্লান্তিতে নিশিকান্তর শরীর প্রায় অবশ হয়ে আসছে। আকাশের গায়ে তখন মেঘ জমে এসেছে। বোধহয় প্রচন্ড বেগে এক ঝড় আসতে চলেছে। নিশিকান্ত দূর থেকে দেখলেন ডাক্তারের বাড়ির ওপর একটা কুণ্ডলি পাকানো ধোঁয়ার মতো কালো মেঘের সৃষ্টি হয়েছে। হঠাৎ বিদ্যুতের আলো চমকাতেই সেই আলোয় তার যেন স্পষ্ট মনে হলো মেঘটা একটা প্রকাণ্ড শেয়ালের মুখের মতো অবয়ব ধীরে ধীরে ধূসর আকাশের গায়ে মিলিয়ে যাচ্ছে।
আজকের পর্ব পাঠে কথক ও তান্ত্রিকের চরিত্রে ছিল কুন্তল, নিশিকান্ত বাবুর চরিত্রে শুভঙ্কর, বাচ্চুর চরিত্রে সুশ্রিক, বিধবা মহিলা বর্ণিশা, সূত্রধার ও ডক্টর গাঙ্গুলির চরিত্রে আমি শঙ্খ। মূল রচনা সুদেব ভট্টাচার্য, স্ক্রিপ্ট ও সাউন্ড ডিজাইন সুশ্রিক, কভার মোনালিসা, পরিকল্পনা কৌশিক রায়। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন দারুণ গল্প নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কিসের অপেক্ষা করছেন? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ, আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প। শার্লক প্রেমীদের জন্য আছে এক দারুণ খবর। প্রত্যেক মাসের তৃতীয় শনিবার আমাদের চ্যানেলে আসতে চলেছে শার্লক হোমস। দেশি বিদেশি হরেক রকমের শার্লক হোমস। আর্থার কোনান ডয়েল ছাড়াও শার্লক হোমসকে নিয়ে গল্প লিখেছিলেন অনেক প্রথিতযশা লেখকরা। আমরা আনছি সব রকমের শার্লক হোমসের মেগা লিসনিং এক্সপিরিয়েন্স, দ্য মাল্টিভার্স অফ শার্লক। কথা দিতে পারি, এমনভাবে শার্লক হোমসকে আপনি আগে বাংলায় কখনো শোনেননি। তাই আপনি যদি শার্লক প্রেমী হন, এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ।